শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে জাতীয় পুষ্টি মাস, ইসরোর নতুন কিছু সাফল্য, ওড়িশার নন্দনকানন থেকে আলিপুর চিড়িয়াখানায় এলো নতুন প্রাণী এবং সদ্য প্রয়াত চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর স্মৃতিচারণ করলেন পরিচালক শেখর দাস। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মা ও শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই উদযাপন। পুষ্টিবিদ পদ্মজা নন্দী শিশু কিশোরদের জাঙ্ক ফুড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, সময়ে খাওয়া দাওয়ার পাশাপাশি হাত ধোয়ার অভ্যেসও অত্যন্ত জরুরি। পিএম নরেন্দ্র মোদীজি স্টার্ট করেছেন যাতে আমাদের পোষণটাকে আমরা আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারি, শিক্ষা দিতে পারি, যাতে এই যে সারা ভারতবর্ষে যে পোষণের জন্য অনেকের ম্যালনিউট্রিশনের জন্য মৃত্যু হচ্ছে, অনেক বাচ্চা আমাদের অপুষ্টির শিকার হয়ে থাকছে, যাতে সেইগুলোকে আমরা কমব্যাট করতে পারি, তার জন্য ন্যাশনাল নিউট্রিশনাল মান্থ স্টার্ট করা হয়েছে, যেটাকে আমরা ন্যাশনাল পোষণ মাহ বলে থাকি। আর এটা প্রতি বছর 1 সেপ্টেম্বর টু 30 সেপ্টেম্বর 1 মান্থ আমাদের সেলিব্রেশন করা হয় ফর বেটারমেন্ট অফ দ্য নিউট্রিশন অ্যাওয়ারনেস, আর যাতে এডুকেশনটা আমরা প্রপারলি দিতে পারি। প্রথমত যেটা আমরা রোজ যেরকম খাবার বা আমাদের ইন্ডিয়ান ডায়েটে যেরকম খাবার আমরা খাই, সেই খাবারেই কিন্তু আমাদের যতটা পুষ্টি আমাদের লাগে মোটামুটি আমরা ওখান থেকে কভার করতে পারি। হ্যাঁ, কিন্তু আমাদের খাবারটা সঠিক টাইমে সঠিকভাবে খেতে হবে। প্রথমত যদি আমি একদম ছোট বাচ্চাদের বলি, তখন প্রথম 6 মাস আমাদের শুধুমাত্র মায়ের দুধ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো উচিত, কারণ সেই মায়ের দুধেই যা নিউট্রিয়েন্ট আছে সেটাই কিন্তু তার জন্য পুরো একদম কমপ্লিট নিউট্রিশন প্রোভাইড করে। আফটার 6 মাস আমাদের বাচ্চাদেরকে তখন একটা একটা করে খাবার ইন্ট্রোডিউস করা উচিত, দিয়ে তারপরে সেইভাবে চলা উচিত। যখন বাচ্চা স্কুল গোয়িং এরকম বয়সে আসবে, 6 বছর ওপর যখন হবে, তখন তাকে প্রোটিন, এনার্জি এগুলো আমাদের বেশি করে খাবার দিতে হবে, কারণ তখন সে নতুন একটা এনভায়রনমেন্টে যাচ্ছে, সেটাকে জন্য তার অন্য রকম এনার্জি লাগছে, তো সেইটাকে অনেক বাইরে এক্সপোজার পাচ্ছে, যাতে অনেকটা ইনফেকশন ওনার হচ্ছে, তার জন্য আমাদেরকে প্রোটিন, ক্যালোরি এইগুলোকে প্লাস ভিটামিন, মিনারেলস যেন ডায়েটে থাকে সেটা দেখতে হবে। সব থেকে বড় খবর, শুধু খাবারই প্রপারলি খেলে না, তার সাথে স্যানিটাইজেশনটা খুব দরকার, যেটা আমরা সবাই ভুলে যাই। প্রপার স্যানিটাইজেশন যদি না করি তাহলে কিন্তু আমাদের যে খাবারটা খাচ্ছি সেটাও আমাদের বডিতে ইউটিলাইজেশন হচ্ছে না, প্লাস আমরা কিন্তু অনেক ইনফেকশন প্রোন হয়ে যাচ্ছে। তো প্রতিটা এজেই কিন্তু প্রপার স্যানিটাইজেশন অ্যালং উইথ ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুষ্টি বিষয়ক বার্তা মানুষের মাঝে পৌঁছানোর উদ্দেশ্যে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসির মেদিনীপুর ফিল্ড অফিস অনলাইন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের প্রতিযোগিতার আয়োজন করেছে। সে তার সরোদ, বেহালা, সন্তুর, এসরাজ, সারেঙ্গি ও গিটারে হিন্দুস্তানি রাগ সঙ্গীত নিয়ে 2টি বিভাগে কেবল পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্রছাত্রীরাই এতে অংশগ্রহণ করতে পারবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জলসম্পদ, স্থলসম্পদ, উপকূলবর্তী এলাকা পর্যবেক্ষণের পাশাপাশি একটি উন্নত মানের সফটওয়্যার তৈরি করেছে, যা গুগল ম্যাপের থেকেও কার্যকরী। এই প্রসঙ্গে এমপি বিড়লা তারামণ্ডলের পূর্বতন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি আকাশবাণীকে বললেন, আমার মনে হয় শিশু মনে বা কিশোর মনে এগুলো নানা জায়গায় কেন যেন স্বপ্নের জগৎ, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর আবহাওয়ামণ্ডলের ওপরে যে সমস্ত উপগ্রহ ভারতবর্ষকে পর্যবেক্ষণ করছে, ভারতের বিভিন্ন দিক, রাসায়নিক থেকে শুরু করে জল সম্পদ, স্থল সম্পদ, এমনকি উপকূলবর্তী এলাকা, ওয়েদার প্রেডিকশন, আবহাওয়ার পর্যবেক্ষণ, এবং তার থেকে কখন সুনামি আসতে পারে, কখন সমুদ্র উত্তাল হতে পারে, কখন যারা মাছ ধরেন তারা কি কোথায় মাছ ভালো পেতে পারেন, এই সমস্ত খবর কিন্তু ইসরোর উপগ্রহ করে চলেছে। আর কিছুদিন আগে
6টি উপগ্রহের মাধ্যমে যেটি ইন্ডিয়ান কনস্টেলেশন স্যাটেলাইট বলা হচ্ছে, আমরা জানি যে ন্যাভিক বলে একটি সফটওয়্যার চালু করেছেন, যেটি কিন্তু আমরা এখন পৃথিবীর যে কোনো জায়গার ম্যাপ দেখতে হলে গুগল ম্যাপ দেখি, এই গুগল ম্যাপের থেকে অত্যন্ত বেশি শক্তিশালী এইরকম একটা সফটওয়্যার কিন্তু তৈরি হয়েছে ইসরোর উপগ্রহদের অবলোকনের দ্বারা। সুতরাং এই সেন্সে আমার মনে হয় প্রতিটি মহাকাশ অভিযানই ইসরোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার বিশ্বাস। মহাকাশে প্রাণের অস্তিত্ব থাকা কতখানি সম্ভব সেই বিষয়ে ডক্টর দুয়ারি বললেন, মহাকাশে প্রাণ আছে কিনা বা মহাবিশ্বে প্রাণ আছে কিনা সে প্রশ্নটা ভীষণ প্রাসঙ্গিক। এর উত্তর হচ্ছে তাত্ত্বিকভাবে যদি দেখেন নিশ্চয়ই করে প্রাণ আছে। তার কারণ হচ্ছে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ, সৌরজগতের মতো তারা, আমাদের আকাশগঙ্গা যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতে প্রায় 20,000 কোটি তারা রয়েছে। তাদের মধ্যে বেশ কিছু তারা সূর্যের মতো, তাদেরকে ঘিরে ঘুরে চলেছে তার নিজস্ব গ্রহ জগৎ। এরকম প্রায় 6,000 বহির্গ্রহ জগৎ বা এক্সোপ্ল্যানেটারি সিস্টেমকে এর মধ্যে পৃথিবীর যে দূরবীনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেখানে প্রাণ আছে কিনা সেই পরিচয়, সেই হদিশ আমরা এখনো পাইনি। কিন্তু যদি দেখেন যে 1,00,000 কোটি গ্যালাক্সি আছে আমাদের ব্রহ্মাণ্ডে, এক একটা গ্যালাক্সিতে 10,000 থেকে 20,000 কোটি তারা আছে, তাদের মধ্যে এমন অনেক তারা আছে যাদের ঘিরে গ্রহ জগৎ আছে, সেখানে প্রাণ নেই মহাবিশ্বে, এই কথাটা চিন্তা করা ভীষণ ভুল। তবে এখনো অব্দি পৃথিবীর গণ্ডির বাইরে কোনো প্রাণের সন্ধান আমাদের মনুষ্য জাতি পায়নি। ইসরোরই একটা গবেষণা থেকে জানা গেছে আমাদের ভূস্তর থেকে 40-42 কিলোমিটার উচ্চতায়, যেখানে কোনো কিছু খুব একটা নেই বললেই চলে, বাতাস এত ঘনত্ব কম এবং কোনো কিছুই নেই, সেখানে নতুন নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে ইসরোর একটি পরীক্ষা। একটা বেলুন পাঠানো হয়েছিল যেটি 41 কিলোমিটার অব্দি উঠে প্রতি কিলোমিটারে বাতাসের নমুনা সংগ্রহ করে পরবর্তীকালে সেই নমুনাকে বিশ্লেষণ করে দেখা গেছে 4টে একেবারে নতুন ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে অনেক উচ্চতায়, যেগুলো পৃথিবীতে কোনোদিন দেখা যায়নি। তাদের নামও দেওয়া হয়েছে ইসরোর নামে, আর্যভট্টর নামে। সুতরাং আমরা প্রাণ বলতে যা বুঝি সেটা যে একেবারে মানুষের মতো হবে বা কোনো পশু বা প্রাণীর মতো হবে এরকম তো নয়। এককোষী বহুকোষী জীবনও থাকতে পারে, যে কথাটা অনেকে ভাবছেন যে মঙ্গল গ্রহে হয়তো এরকম থাকতে পারে বা ছিল কোনোদিন। বা এই গত 1.5 বছর 2 বছর ধরে জানছি যে শুক্র গ্রহের আবহাওয়া মণ্ডলে এমন কিছু যৌগ পাওয়া গেছে যে যেগুলো থেকে মনে হয় প্রাণ থাকলেও থাকতে পারে, কিন্তু সেগুলো সবই উপলব্ধির মধ্যে তাত্ত্বিকভাবে, সত্যিকারের অবলোকনের মাধ্যমে কোনো প্রমাণ পাওয়া যায়। এই বিষয়ে সহমত পোষণ করলেন বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার অধিকর্তা ডক্টর শুভব্রত চৌধুরী। এই ধরনের হওয়ার চান্স দেয়ার আছে এবং তার জন্য নাসা এবং অন্যান্য বিভিন্ন এজেন্সি খালি একা না, যেহেতু কোঅর্ডিনেটেড ওয়েতে একটা চেষ্টা করছে এক্সোপ্ল্যানেটে এই ধরনের পরিবেশে আছে না। ধরুন এআই বলতে পারে খুব সহজে যে ঠিক আছে আমি এই ধরনের সিগন্যাল পাচ্ছি, আমাদের যে সিগন্যাল ধরুন আজকে চন্দ্রযান 3 আছে, তার একটা পেলোডে একটা দিয়ে রাখা আছে এমন যে সে খুঁজবে যে আমাদের যে পৃথিবীর যে ধরনের হলো আবহাওয়া আছে সেই ধরনের আবহাওয়ার অন্য কোথাও আছে কিনা, ঠিক যে ধরনের হওয়া উচিত সেই ধরনের একটা প্রোগ্রাম করে একটা পেলোডে দিয়ে রাখা হয়েছে। সুতরাং সে কিন্তু ঘুরছে। সিমিলারলি বিভিন্ন যেগুলো আমাদের একদম পুরো এই সৌরজগৎ ছাড়িয়ে দিয়ে যেগুলো বেরিয়ে গেছে তারা কিন্তু কনস্ট্যান্ট বিভিন্ন ধরনের সিগন্যাল দিচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটাই মানুষকে স্ট্রং করেছে এসব ব্যাপারে। সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু এরকম আসতেই পারে, এরকম পৃথিবী হয়তো অন্য প্যাটার্নে এই ধরনের প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। আলিপুর চিড়িয়াখানায় এলো একজোড়া সিংহ, একটি স্ত্রী বাঘ, দুটি স্ত্রী হিমালয়ান কালো ভল্লুক, 2 জোড়া বিরল প্রজাতির মাউস ডিয়ার, যেগুলি ভারতের মধ্য অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, ওড়িশার নন্দনকানন থেকে আনা প্রাণীগুলিকে নিরাপদে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যেই দর্শকরা এদের দেখার সুযোগ পাবেন। এখানে বর্তমানে আমরা নন্দনকানন থেকে এক জোড়া সিংহ, মানে একটা লায়ন, একটা লায়নে, একটা রয়্যাল বেঙ্গল টাইগার ফিমেল, একটা পেয়ার অফ হিমালয়ান ব্ল্যাক ডিয়ার আর 2টো পেয়ার
বিয়ার আমরা নিয়ে এসেছি, সেগুলো আলিপুর চিড়িয়াখানায় ভালোভাবে পৌঁছেছে, সুস্থভাবে আছে। তো এইগুলো আমরা নন্দনকানন থেকে নিয়ে এসেছি, ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা থেকে। অ্যানিমাল গুলো সুস্থভাবে পৌঁছে গেছে আমাদের কাছে এবং তারা তাদের জায়গা মতন রাখা আছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা ফুললি অ্যাক্লিমেটাইজ করে গেলে তখন আমরা দর্শকের সামনে তাদেরকে নিয়ে আসবো। যেমন নর্মাল লায়ন যে দুটো আছে, একটা লায়ন এবং একটা লায়নের, এগুলো এশিয়াটিক লায়ন, মানে যেটা আমাদের দেশেই পাওয়া যায়, তারই একটা ইন্ডিভিজুয়াল। হিমালয়ান ব্ল্যাক বিয়ারও আমাদের দেশে ভীষণই কমন, আমাদের রাজ্যেও প্রচুর পাওয়া যায়। আমাদের কাছে অলরেডি দুটো মেল ছিল, কোনো ফিমেল ছিল না, সেই জন্য আমরা দুটো ফিমেল এনেছি। আর মাউস বিয়ার, এটা একটা খুব ইন্টারেস্টিং প্রজাতির হরিণ, এটা আমাদের রাজ্যে পাওয়া যায় না, কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যে এটা খুব কমন। সাউথ ইন্ডিয়ার পার্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যে পাওয়া যায়। মাউস বিয়ার আমরা দুটো পেয়ার, মানে দুটো মেল আর দুটো ফিমেল আমরা পেয়েছি। অনেক আগে আমাদের এখানে ডিসপ্লেতে মাউস বিয়ার ছিল, কিন্তু পরবর্তীকালে মাঝে কিছুদিন মাউস বিয়ার ছিল না, আবার আমরা নতুন করে নিয়ে এসেছি। গত মাসে প্রয়াত হলেন বিশিষ্ট চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৮২ সালে উৎপলেন্দু পরিচালিত চোখ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয়। পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার থেকে এনএফডিসির স্বর্ণ পদকের মতো অনেক সম্মান। প্রয়াত পরিচালককে নিয়ে স্মৃতিচারণ করে পরিচালক শেখর দাস বললেন, সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক ঘটকের পরবর্তী প্রজন্মের একজন অত্যন্ত দক্ষ চলচ্চিত্রকার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বলার একটা সুবিধা ছিল যে ওর মানে সপ্তাহ মধ্যে ভীষণ পলিটিক্যাল ছিলেন। হ্যাঁ, উনি মনে করতেন যে আমার রাজনীতিটা আমাকে খুব পরিষ্কার করে বলতে হবে, আমি যা বলতে চাই। ভেরি শার্প, খুব ধারালো, এবং যেহেতু হাতে কলমের জোর ছিল, ফলে বেশ গুছিয়ে একটা পলিটিক্যাল ন্যারেটিভ উনি তৈরি করে বলতে পারতেন। এবং এদের মতোই ওর ছবিও বিদেশে দেখানো হয়েছে। উনিও অনেকবার বিদেশ গেছেন। সত্যজিৎ রায়ের মিউজিকের উপর একটা ছবি করেছিলেন। আর তখন অন্য ধরনের মানুষ ছিলেন, তারপরে কিরকম ভেঙে পড়লেন ইত্যাদি। আপনার কি মনে হয় যে পরিচালক হিসেবে তার যা মেধা, তার যা যোগ্যতা, সেই অনুযায়ী কি আমরা বা আমাদের দেশে তিনি সেই সম্মান পেয়েছেন? না না, সম্মান পেয়েছেন মানে দেখুন, ওই যে উত্তম কুমারের একটা কথা ছিল না নায়কে, আমাদের এই লাইনে, হ্যাঁ, এই আমাদের এই লাইনে শব্দটা সত্যজিৎ লিখেছিলেন। যা সংলাপটা, ঘটনাটা হচ্ছে আমাদের এখানে স্বীকৃতি কে পাবে আর না পাবে বলা খুব মুশকিলের ব্যাপার। যারা যাদের সঙ্গে ছবি করতে এসেছিলেন, যে বেশি ডিউরেবল, যিনি বেশি দিন সুস্থ শরীর নিয়ে, সুস্থ ব্যক্তিত্ব নিয়ে বেশি দিন কাজ করতে পারবেন, তিনি অ্যাকনলেজড হবেন। উৎপলদার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি বলবো, একটা ধূমকেতু প্রায় বলতে গেলে আর কি। ফটাফট কয়েকটা চোখের মতো একটা ছবি করলেন, দেবশেষু করলেন, এবং এত নাম হলো ছবিগুলো, এত মানুষ ঝাঁপিয়ে পড়লো ছবি দেখতে ওই সময়। এত সোশ্যাল ইস্যু নিয়ে ছবি, কিন্তু এত তীব্র ছবি কিন্তু আগের প্রজন্ম এভাবে করেনি। ফলে একটা নিউ হয়ে বলা যেতে পারে পোস্ট রায় ইত্যাদি। কিন্তু সেই অর্থে হ্যাঁ, উনি দেশ বিদেশে ছবি স্বীকৃতি পেয়েছেন ঠিকই, বোধহয় ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন, সেটা তো কথা নয়। কিন্তু হ্যাঁ, আমি এটুকু বলতে পারি উনি আরো অনেক ছবি করতে পারতেন। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।